প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন নোটের পেজ 101-এ আছে টপিক 4। নতুন নোটের টপিক 4, অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ গণশান্তি বিরোধী অপরাধ বা জনশান্তি বিরোধী অপরাধ। এর মধ্যে বেসিক্যালি আপনারা এই টপিকের সাথে পরিচিত না হলেও আনলফুল অ্যাসেম্বলি, রায়োটিং বা বেআইনি সমাবেশ, দাঙ্গা, এই শব্দগুলোর সাথে নিশ্চয়ই পরিচয় আছে আপনাদের। তো এই টপিক দুইটা, বা আনলফুল অ্যাসেম্বলি আর রায়োটিং, দাঙ্গা এবং বেআইনি সমাবেশ, এই দুইটার উপরেই কিছু বেসিক কোশ্চেন এবং একটা প্রবলেমেটিক প্রশ্ন, যেগুলো জয়েন্ট লাইবিলিটির মধ্যে ইতিপূর্বে আমরা পড়েছি, সেটাকে একটু রিভিউ করব এবং আরো কি কি প্রশ্ন আসতে পারে এই টপিকের উপরে সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব, যেন আপনারা অধিকতর প্রস্তুতি নিতে পারেন। তো রাজ্জাক ভাই, বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে। দেখা যাচ্ছে এবং স্পষ্ট সবকিছু শোনা ঠিক যাচ্ছে। আছে? আচ্ছা, ভয়েস কোয়ালিটি ঠিক আছে না আরো জোরে বলতে হবে? না স্যার, ঠিক আছে তো। আচ্ছা, আমিও আরেকটু সাউন্ড বৃদ্ধি করে দিলাম। এই মুহূর্তে আরো দুইজন প্রবেশ করছেন। মোটামুটি ক্লাসের উপস্থিতি যেমন আছে, ভালো আছে। তবে আগামী সপ্তাহ পরে, মানে আগামী সোমবার থেকে আলটিমেটাম দিয়ে দিব, নিয়মিত ক্লাস না করলে এবং পরীক্ষা না দিলে অ্যাডমিশন ক্যান্সেলের একটা নোটিশ দিয়ে দিব। কারণ যারা ক্লাস করবে না, অন্তত আমাকে বলতে হবে যে স্যার, আমার ক্লাসে সমস্যা, আমি ক্লাস করছি না। বিনা অজুহাতে বা বিনা কারণে ক্লাস না করে যদি আমাকে নাও জানানো হয়, তাহলে তাকে আর স্টুডেন্ট হিসেবে গণ্য করা হবে না। তাহলে আমার স্টুডেন্টের সংখ্যা কম থাকলে তাদেরকে আমি ভালোভাবে সাপোর্ট দিতে পারবো। আর পরীক্ষা দিতেই হবে, মাস্ট। পরীক্ষা না দিলে কেন দিতে পারলে না সেটা জবাবদিহি করতে হবে। তো শুরু করি। প্রথমেই আছে বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে। কখন একটি বেআইনি সমাবেশ আহ, কখন একটি বেআইনি কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়? তার মানে প্রথমে সমাবেশ, সমাবেশ বলতে মানুষ বসে আড্ডা দিচ্ছে, সেটাও তো সমাবেশ। আবার স্কুলে যে অ্যাসেম্বলি হয়, মানে জাতীয় সঙ্গীত হয়, সেটাও তো একটা সমাবেশ। তারপরে বিভিন্ন যে ইসলামী হোক হোক বা রাজনৈতিক হোক, বিভিন্ন জনসভা হয়, সেটাও একটা সমাবেশ। জনসভাকেও সমাবেশ বলা যায়, অ্যাসেম্বলি। তো সেগুলো কিন্তু বৈধ আছে সবগুলোই। কিন্তু বৈধ অ্যাসেম্বলি বা বৈধ সমাবেশ প্রথমে লফুল থাকা থেকে কিভাবে সেটা আনলফুল হয়ে যায়, সেটা কিন্তু 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে। কাকে বলে এবং কখন সেটা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়, একই বক্তব্য। এবং এটাকে আবার অন্যভাবে আসতে পারে, আনলো অ্যাসেম্বলি এর এলিমেন্ট বা আনলো অ্যাসেম্বলি এর উপাদানগুলো কি কি বললেও কিন্তু এটাই উত্তর। আবার আনলো অ্যাসেম্বলির বৈশিষ্ট্যগুলো কি কি, উত্তর একই। আনলো অ্যাসেম্বলি আপনারা নোট করে নেন। কাকে বলে, একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয় বা গণ্য হয়, একই উত্তর। বৈশিষ্ট্য কি, একই উত্তর। উপাদানগুলো কি কি, একই উত্তর। তো উত্তরে আমরা চলে যাই। বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশে গণ্য হয়। এখন প্রশ্নের যদি উত্তর, মানে প্রশ্ন যেভাবে আসবে উত্তর সেভাবে লিখবেন। প্রশ্ন আসছে বেআইনি সমাবেশ কাকে বলে, জাস্ট বেআইনি সমাবেশ কাকে বলে, অর্থাৎ এই অংশটুকু হাইলাইট, এই অংশটুকু লিখবেন। বেআইনি সমাবেশ কাকে বলে বলে এতটুকু লিখবেন। আর যদি আসে যে কখন গণ্য হয়, তখন এই অংশটুকু হেডিং হিসেবে লিখবেন। তখন আর বাম পাশের এগুলো লেখার দরকার নাই। মানে যেভাবে প্রশ্ন আসবে সেভাবে উত্তর লিখবেন। আর যদি আসে যে বৈশিষ্ট্য কি, তখন লিখবেন বেআইনি সমাবেশের বৈশিষ্ট্য, এভাবে হেডিং দিবেন। যদি আসে উপাদানগুলো কি কি, বেআইনি সমাবেশের উপাদানগুলো, সমাবেশের উপাদান, এভাবে হেডিং দিবেন। তারপরে প্রথম লাইন, সকল সমাবেশ বেআইনি নয় যে সমাবেশের সদস্যদের মধ্যে সাধারণ উদ্দেশ্য বিদ্যমান। তাহলে সাধারণ উদ্দেশ্য একটা ফ্যাক্টর। সাধারণ উদ্দেশ্য যদি বিদ্যমান থাকে, মানে বর্তমান থাকে বা থাকে, প্রেজেন্ট থাকে, এবং সাধারণ উদ্দেশ্যটি যদি কোনো অপরাধ সংগঠনের জন্য হয়, তবে তা বেআইনি সমাবেশে পরিণত হতে পারে।
তাহলে সব সমাবেশ কিন্তু বেআইনি না, আইনি বা বৈধ সমাবেশও থাকে। তো সেই সমাবেশে যদি সাধারণ একটা উদ্দেশ্য থাকে এবং সেটা যদি একটা কোনো অন্যায় বা অপরাধ করার জন্য হয়, সেই সমাবেশটা বেআইনি হয়ে উঠতে পারে। প্রাথমিকভাবে সব সমাবেশ বেআইনি নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মূল বক্তব্য, সূচনা বলে দিলাম। এবার আইনে কি বলা আছে সেটা দেখি। দ্য পেনাল কোড, কমা দিবেন, তারপরে 18 and 60 আইন লিখবেন ইংলিশে। যে কোনো আইন, আমার নোটে কোনো জায়গায় যদি ভুল করে আমি বাংলাতে আইন লিখেও ফেলি, বা আগের নোটে যে জায়গায় বাংলা আইন আছে সবগুলো হয়তো বা রিপ্লেস করিনি আমি, কিন্তু নতুন যেগুলো টপিক আমি এই সালের জন্য লিখলাম সেগুলোতে সবগুলোতে ইংলিশ রাখার চেষ্টা করেছি। তো বাংলা থাক আমার নোটে বা গাইডে যেখানেই থাক না কেন, আপনি আইনের নাম সবসময় ইংরেজিতে লিখবেন। কেন? এমসিকিউ রিটেনের যে প্রশ্নপত্র সেখানে কিন্তু বার কাউন্সিল সবসময় ইংলিশে আইন লিখছে, অতএব আমরাও ইংলিশে লিখবো। তাহলে আইন লিখার নিয়ম হচ্ছে সাল এবং আইনের নামের মাঝখানে একটা কমা অবশ্যই দিতে হবে এবং প্রথমে দা দিয়ে শুরু করতে হবে। এর 141 ধারায় বেআইনি সমাবেশ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। দেখবেন এই যে লাইন, এত ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে, বা এত ধারায় এই জিনিসটার সংজ্ঞা প্রদান করা হয়েছে। একই প্রশ্নের উত্তর স্টাইল বা একই ভাষা, যেন আপনার মনে রাখতে সুবিধা হয়। অত্র ধারার বিধান মতে 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক, মিনিমাম 5 জন, ততোধিক বলতে 5-এর অধিক হলে কোনো সমস্যা নাই, তাও হবে। 5-এর নিচে হলে বেআইনি সমাবেশ হয় না। 4 জন মিলে যদি ডাকাতিও করে ফেলে, সেটা ডাকাতি না, সেটা কি হবে? দস্যুতা হবে। সেটাকে ডাকাতি বলা যাবে না। তো যদি বেআইনি সমাবেশ কেউ, মানে সাধারণ উদ্দেশ্য 2 জন 3 জন 4 জনের যদি থাকে, সেটা খারাপ কাজও যদি করে, অন্যায় কাজ, ক্ষতির কাজ, পেনাল কোড অনুসারে অপরাধের কাজও করে, তাহলে সেটা বেআইনি সমাবেশ হবে না। কারণ বেআইনি সমাবেশ হওয়ার প্রথম শর্ত হচ্ছে 5 জন ব্যক্তি ন্যূনতম লাগবে, এর থেকে বেশি হলেও চলবে। মিনিমাম 5, ম্যাক্সিমাম অগণিত, আনলিমিটেড, মানে ঊর্ধ্ব সীমা নাই। তাহলে ততোধিক ব্যক্তি কর্তৃক এই ব্যক্তিরা কি কি করবে? সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করা। মনে করেন যে পুলিশ একজনকে অ্যারেস্ট করতে গেছে, অ্যারেস্ট করতে বাধা দেওয়া, 5 জন বা 6 জন বা 10 জন মিলে, বা পুলিশকে ভয় দেখানো, করতে দিচ্ছে না, বা কোনো ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, কর্মচারী যাই হোক না কেন, অফিসার হোক বা অফিসার না হোক, সরকারি কর্মকর্তা বা কর্মচারী একই জিনিস বোঝায় আইনের ভাষায়। তো সরকারি যারা অফিসার আছে তারা যদি যায় মাঠে, তাদেরকে বাধা দেওয়া বা তাদের অফিসে গিয়ে যদি বাধা দেয় তবুও হবে। তাহলে পুলিশের উদাহরণ দিলাম, মনে করেন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট করতে গেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাকে যদি তার কাজে বাধা দেওয়া হয় তারপরও আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। তাকে ভয় দেখানো হয়, আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। অথবা কোনো সরকারি সার্ভেয়ার জমি মাপতে গেছে, সে জমিতে গিয়ে তাকে বাধা দিচ্ছে বা তাকে ভয় দেখাচ্ছে যে না এইভাবে মাপা যাবে না বা এইভাবে বুঝিয়ে দেওয়া যাবে না, তার কাজে বাধা সৃষ্টি করছে। তাহলে প্রথমত বুঝতে হবে সে সরকারি কর্মকর্তা কিনা, এবং দ্বিতীয়ত 5 জন বা তার বেশি ব্যক্তি কর্তৃক তাকে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করা হচ্ছে কিনা। তাহলে সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। এই যে নিচে 5টা যে উপাদান আছে, এই 5টা উপাদানের যে কোনো একটা যদি করা হয় তবু আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। 5টাই করতে হবে তা নয়, এক বা একাধিক উপাদান থাকলেই হয়ে যাবে। আইন প্রয়োগে বাধা দান, যে কোনো ব্যক্তিকে আইন প্রয়োগ, যারা আইন প্রয়োগের করার অধিকারী বা আইন প্রয়োগের জন্য আদালত থেকে বা অন্য কোনো প্রতিনিধি, অন্য কোনো কর্তৃপক্ষ থেকে, কোনো অথরিটি থেকে আইন প্রয়োগ করার জন্য গেছেন মাঠে বা কোথাও, তাকে যদি বাধা দেওয়া হয়, মনে করেন একজন সার্জেন্ট রাস্তায় দাঁড়িয়ে তার কাজটা করছে, মোটরসাইকেল ধরছে, গাড়ি ধরছে, লাইসেন্স চেক করছে, তো সে আইন প্রয়োগ করছে, তার কাজে তার ডিউটি পালন করছে, সে কাজে যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আনলফুল অ্যাসেম্বলি হবে। তবে 5 জন মিলে মিনিমাম করতে হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে অন্যের প্রপার্টি, সেটা ব্যক্তিগত প্রপার্টি হতে পারে, সরকারি প্রপার্টি হতে পারে। সরকারি প্রপার্টি হলেও অনধিকার প্রবেশ হলে হবে, ব্যক্তিগত প্রপার্টি হলেও অনধিকার প্রবেশ হলো। মনে করেন আপনার একটা আম বাগান আছে, মনে করেন আপনার একটা পুকুর আছে, মনে করেন আপনার বাড়ি আছে, বাড়ির সীমানা আছে, বা আপনার একটা ফসলের মাঠ আছে,
সেখানে অন্য একজন ব্যক্তি আপনার অনুমতি ছাড়া প্রবেশ করছে, তার উদ্দেশ্য নিশ্চয়ই আহ ভালো না, যেহেতু আপনার অনুমতি নাই। অনধিকার, যার অধিকার নাই সে প্রবেশ করছে, এবং তার উদ্দেশ্য নিশ্চয়ই অপরাধ করার। তো পাঁচ বা তার বেশি ব্যক্তি কর্তৃক করলে সেটা অপরাধ হবে, এবং সেটা আনলফুল অ্যাসেম্বলির একটা কারণ হবে। বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি অর্জন, মনে করেন একজন জমি কিনেছে, জমি কিনেছে মানে তার টাইটেল বা মালিকানা চলে আসলো, ওনারশিপ চলে আসলো জমির দলিলের মাধ্যমে, কিন্তু বাস্তবে জমিটা নিতে হলে তো জমিতে যেতে হবে, দখল নিতে হবে। তো জমিতে দখল নিতে যাচ্ছে, সে দখল নিতে যদি বাধা দেওয়া হয়, মানে সম্পত্তি অর্জন করতে বাধা দেওয়া হচ্ছে, মানে দখল দেওয়া হচ্ছে না, তো যারা বাধা দেবে তারা আনলফুল অ্যাসেম্বলি করছে ধরে নিতে হবে। বা সম্পত্তি ভোগ দখলের অধিকারে বাধা সৃষ্টি করা, মনে করেন আপনার জমি আছে, আপনার বাড়িঘর আছে, আপনি ভোগ দখল করছেন, অন্যরা এসে বাধা সৃষ্টি করছে। পাঁচ বা তার বেশি লোক যদি এসে বাধা সৃষ্টি করে, সেটা তো সিভিল মামলা হবেই, আবার ক্রিমিনাল মামলা আনলফুল অ্যাসেম্বলির জন্যও তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। বল প্রয়োগ করে কোনো কাজ করানো বা কাজ হতে বিরত রাখা ইত্যাদি। তাহলে বল প্রয়োগ করে কোনো কাজ করানো মানে কোনো কাজ করতে বাধ্য করছে, আপনার জমি থেকে আপনাকে উচ্ছেদ করছে, মানে এখান থেকে চলে যেতে বাধ্য করছে, এটা বাধ্য করা হলো। অথবা কোনো কাজ করা থেকে বিরত থাকছে, তার মানে এখানে কাজ করা মানে অ্যাক্ট, আর কাজ করা থেকে বিরত থাকা মানে ওমিশন। আমরা প্রথম দিকে পড়েছি অ্যাক্ট এবং ওমিশন। যে কাজটা করা দরকার সে কাজটাতে যদি বাধা দেওয়া হয়, সেটাও যেমন অপরাধ, আবার যে কাজটা করা উচিত না সেটা যদি করা হয়, সেটাও কিন্তু অন্যায়। তাহলে অ্যাক্ট বা ওমিশন যেটা হোক না কেন, সেখানে যদি বল প্রয়োগ করে করা হয়, আমার করতে ইচ্ছা করছে না এই কাজটা, কিন্তু আমাকে পাঁচ বা তার বেশি ব্যক্তি কর্তৃক প্রয়োগ বল প্রয়োগ করা হচ্ছে, আমি সেই কাজটি করতে বাধ্য হচ্ছি, তাহলে সেটা কি হয়ে যাবে? আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। তাহলে আমরা বেসিক্যালি পাঁচ বা তার বেশি ব্যক্তি থাকবে এক, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে পাঁচটা উপাদানের যে কোনো একটা উপাদান বিদ্যমান থাকতে হবে, তাহলে সেটা আনলফুল অ্যাসেম্বলি হবে, এবং এটা পেনাল কোডের 141 ধারা বক্তব্য, ইংলিশ হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। আপনারা প্রশ্ন লেখার সময় এই টপিকের সাথে যদি ইংলিশটা দিয়ে দিতে পারেন, নিচে আর ইংলিশটা দিলেন না, কিন্তু প্রথমে টপিকের সাথে বাংলার পাশাপাশি ইংলিশটা দিয়ে দিলেন ব্র্যাকেটে, খুবই ভালো হবে। আপনি যিনি খাতা দেখবেন তাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে পারলেন যে হ্যাঁ এটার আপনি ইংলিশটা বোঝেন, ইংলিশটা জানেন। আপনার প্রশ্নপত্রে কিন্তু ইংলিশ ভার্সনে গেলে আপনি বুঝতে পারবেন যে এটার ইংলিশটা কি। যদি বানানগত সমস্যা হয়, আবারও বলছি, অনেকের বানান নিয়ে সমস্যা হয়, আপনি ইংলিশ ভার্সন প্রশ্নটা দেখলে প্রশ্নের একদিকে বাংলা থাকে, অপর দিকে ইংলিশ থাকে, ইংলিশটা দেখে নিলেন, বানানটা বসিয়ে দিলেন। আর যদি আপনার মুখস্থ থাকে, জানা থাকে, ফাইন, আপনি টপিকে সবসময় হেডিং এ ইংলিশটা ব্র্যাকেটে দেওয়ার চেষ্টা করবেন, এটা একটা ভালো প্র্যাকটিস এবং একটা ভালো লিখার একটা বৈশিষ্ট্য। এরপরে আমরা উপসংহারে যাব, এক লাইনে উপসংহার, দুইটা সেন্টেন্স। উপরোক্ত অপরাধমূলক কার্যসমূহ সম্পাদন করলে কোনো সমাবেশ বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে বা পরিণত হবে। একটি সমাবেশ শুরুতে বেআইনি না থাকলেও পরবর্তীতে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। তাহলে প্রথমে সূচনা দিলাম, মাঝখানে 141 ধারার বক্তব্য দিয়ে দিলাম আইন অনুসারে নিজের ভাষায়, আবার শেষে দুইটা সেন্টেন্স দিয়ে কনক্লুশনও দিয়ে দিলাম। এটা 5 নম্বরের জন্য একটা পারফেক্ট উত্তর, কিন্তু 5 নম্বরের জন্য এত ছোট প্রশ্ন আসবে না, 2 বা 3-এর জন্য আসবে। 2, 3 বা 5 যা আসুক না কেন এতটুকু দিলে হবে। তবে ভালো হয় যদি 5 নম্বরের জন্য আসে, মুখে মুখে যে উদাহরণগুলো দিলাম আমি, এর মধ্যে নিচে একটা জাস্ট উদাহরণ অ্যাড করে দিবেন। 5 বা 6-এর জন্য যদি প্রশ্ন আসে, লিখা মনে থাকছে না, অল্প লিখবেন, কিন্তু একটা উদাহরণ যুক্ত করে দিবেন, 2-3 লাইন আরো হয়ে যাবে, খাতায় দেখতে 5 লাইন হয়ে যাবে। তাহলে এটা একটা ভালো উপায় হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং ফার্স্ট, আপনার মনে আছে, আপনি কনসেপ্ট বোঝেন, আপনি একটা উদাহরণ অ্যাড করে দেন। যদিও আমার এখানে উদাহরণ দেওয়া নাই, কিন্তু যেহেতু মুখে বলে দিলাম, এই উদাহরণগুলো দেওয়া সম্ভব, অসম্ভব কিছু নাই। আপনি এই যে লাইভ ক্লাসের ভিডিও দেখে দেখে এগুলো আপনার খাতায় নোট করে নেবেন উদাহরণ, কারণ এটা যদি 2 নম্বর বা 3 নম্বরের জন্য আসে এখানে উদাহরণ দরকার নাই। আর যদি 5 বা 6-এর জন্য আসে, উদাহরণ অ্যাড করলে ভালো হয়। পরে প্রশ্ন, বেআইনি সমাবেশের কোন সদস্যের কি কি শাস্তি হতে পারে, মানে বেআইনি সমাবেশ করলে অ্যাকচুয়ালি 141 ধারায় সংজ্ঞা, 142, 43, 44, 45 এই ধারাগুলোতে কি আছে?
শাস্তি আছে। তো সেই শাস্তিগুলোই জানতে চাচ্ছে কি কি। তার মানে যে পানিশমেন্টের সেকশন সেগুলো উল্লেখ সহ আপনাকে বলে দিতে হবে। তাহলে সূচনাটা কি ভাবে শুরু করছি। বিভিন্ন পরিস্থিতিতে বেআইনি সমাবেশের কোনো সদস্যের শাস্তিসমূহ দ্য পেনাল কোড 18 and 60 এর সংশ্লিষ্ট ধারার বিধান মতে নিম্ন উল্লেখ করা হলো। শাস্তি তো আর আপনি বানিয়ে লিখতে পারবেন না, ধারা অনুসারে আপনাকে লিখতে হবে। তাই ধারার বিধানে যেভাবে আছে সংশ্লিষ্ট ধারা উল্লেখ করব এবং সেইভাবে উল্লেখ করব। সেটা বলে দিলাম যে নিচে কি পেতে চলেছেন, যিনি খাতা দেখবেন তিনি বুঝে গেলেন যে কি আমি দেখতে চলেছি। এবার 1 নম্বর টপিকে বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি। বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি এটা হচ্ছে 143 ধারার একটা হেডিং। তাহলে হেডিংটা উপরে দিয়ে দিলাম, ধারা দিয়ে দিলাম নিচে। আপনি চাইলে উপরেও এই যে ধারাটা এখানে ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন, বা জাস্ট আপনি 143 ধারার বিধান মতে যে শাস্তি সেটা বলতে পারেন। কিন্তু যখন আপনি হেডিংটা দিয়ে দিবেন আপনার মুখস্থ করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এবং এমসিকিউ এর জন্য এটা আলাদা একটা পড়াও হয়ে যাবে, কারণ 143 ধারা বিষয়বস্তু কি, বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি। তাহলে বিষয়বস্তু বা টপিকটাও মনে রাখাটা জরুরি, এমসিকিউ এর জন্য এটা বেশি হেল্প হবে। রিটেনে আবার নম্বরটা বেশি পাবেন, কারণ আপনি পয়েন্ট আউট করে দিচ্ছেন। পয়েন্ট আউট করলে দেখতে ভালো লাগে খাতাটা, নম্বর বেশি আসে। এবং পয়েন্ট থাকলে, পয়েন্ট আউট করা থাকলে পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হয়। এবং পয়েন্ট যদি আপনার খাতায় লিখতে লিখতে ভুলে গেলেন, পয়েন্ট মনে থাকলে নিচের লেখাগুলো আপনার মনে থাকবে। তার মানে একটা মানুষের চেহারা দেখলে, মানে মাথা দেখলে, এই ইনি কেমন মানুষ, এনার ক্যারেক্টার কেমন, এনার পার্সোনালিটি কেমন, বা ইনার স্বাস্থ্য কেমন, এটা কিন্তু জানা যায়। তো হেডিংটা যখন বিয়ানি সমাবেশে যোগদানের শাস্তি, তখন এটা যখন আপনারা মনে রাখতে পারবেন লিখতে লিখতে, তখন না মাথায় চলে আসবে 143 ধারা এবং 6 মাস। বুঝতে পেরেছেন তো? আশা করি যে টু দা পয়েন্ট বলতে এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে মূল জিনিসগুলো লিখবেন। আমি কিভাবে লিখতে হবে সেটাও বোঝাচ্ছি, এবং কিভাবে মুখস্থ করবেন সেটা বোঝাচ্ছি, এবং প্রশ্নের উত্তরের মানটা কিভাবে মানসম্মত উত্তর করতে পারবেন সেটাও বোঝাচ্ছি। এবং দেখেন খুব সংক্ষিপ্ত ভাবে লেখা। 143 ধারার বিধান মতে যে ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হবে তার শাস্তি অনূর্ধ্ব। অনূর্ধ্ব না লিখে আপনি অনধিক লিখতে পারেন, অথবা সর্বোচ্চ লিখতে পারেন। সর্বোচ্চ, অনূর্ধ্ব, ও অনূর্ধ্ব মানে যার ঊর্ধ্বে নয়, অথবা অনধিক। যে কোনো ভাষা অনূর্ধ্বে লিখলে দীর্ঘকার দিবেন, রেফ দিবেন। এর আগে আমি দেখেছিলাম একটা স্টুডেন্ট, এই যে উপরে যে রেফ, এই রেফ দিত না, মানে লিখিত উত্তর লিখতো, রেফ দিত না। এটা ওনার স্টাইল, রেপ দিতে ভুলে যেত। আবার এই যে এখানে রস্বইকার আছে, রস্বইকার উপরের যে আহ, বিষয়টা এটা দিত না। এই ধরনেরও কিন্তু আমি লেখা দেখেছি। তো দীর্ঘকার, রস্বইকার হবে না, দীর্ঘকার হবে। এই বানান ভুলের কারণে নম্বর কাটা যায় কিন্তু। 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। 6 মাস সশ্রম, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এটা কোনো বইয়ে পাবেন না। বই বলতে এখানে মূল বইয়ের কথা বলছি। মূল বই কিভাবে লিখে থাকবে, অনধিক বা অনূর্ধ্ব 6 মাস যে কোনো বর্ণনার কারাদণ্ড। কি লিখা থাকবে, যে কোনো বর্ণনার কারাদণ্ড। ইংরেজিতে আইদার ডেসক্রিপশন, আইদার ডেসক্রিপশন বা যে কোনো বর্ণনার বলতেই বিনাশ্রম বা সশ্রম বা সশ্রম বা বিনাশ্রম, এটাকেই বোঝায়। তার মানে সশ্রমও দিতে পারে, বিনাশ্রমও দিতে পারে। আইদার মানে যে কোনো, এটা অথবা ওইটা। তো আপনি এই ভাষা দিলেও চলবে, অথবা যে কোনো বর্ণনার দিলেও চলবে। যে কোনো বর্ণনার বলতেই সশ্রম বা বিনাশ্রম, বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 2 নম্বর, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে। এর আগে হচ্ছে অস্ত্র ছাড়া যদি খালি হাতে বেআইনি সমাবেশ করে সেক্ষেত্রে। আর এবার যদি অস্ত্র সাথে যদি থাকে, মারাত্মক অস্ত্র, সেটা পিস্তল হতে পারে, রিভলভার হতে পারে, বন্দুক হতে পারে, এটা চাপ্পড় হতে পারে, মানে যেটাকে বলে হচ্ছে চাপাতি, চাকু হতে পারে, তারপরে ছুরা হতে পারে। ধারালো অস্ত্র বলতে মারাত্মক অস্ত্র। শার্প উইপন অর ফায়ার আর্মস। ফায়ার আর্মস বলতে যার মধ্যে বারুদ, বোমা হতে পারে, তারপরে ককটেল হতে পারে, এগুলো যেগুলোতে বারুদ থাকে। পিস্তলের গুলিতেও কিন্তু বারুদ থাকে, এগুলোকে ফায়ার আর্ম বলে। ফায়ার আর্ম এটাও মারাত্মক অস্ত্র। আর শার্প উইপন মানে মেটাল উইপন হতে পারে, বা বাঁশের তৈরি বা কাঠের তৈরি, ফলা, শাবল এই টাইপের হতে পারে, বা সোসালো কোনো জিনিস হতে পারে যেটা শার্প, ধারালো, সেটাকে মারাত্মক অস্ত্র বলে। এগুলো যদি থাকে তাহলে 144 ধারায় অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। দেখেন
4 গুণ বেড়ে গেল। অস্ত্র না থাকলে 6 মাস, আর অস্ত্র থাকলে 24 মাস। 24 মাস মানেই 2 বছর। 4 গুণ বেড়ে গেল। 3 নম্বর, ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরেও বেআইনি সমাবেশে অবস্থান। বেআইনি সমাবেশ হয়েছে, পুলিশ গেছে, পুলিশ যে ঘোষণা করে দিচ্ছে, ওই দেখে হ্যান্ড মাইক থাকে, হ্যান্ড মাইকে বলে দেয় যে আপনারা চলে যান এখান থেকে, এখানে আর থাকা যাবে না। এটাকে বলে ছত্রভঙ্গ করে দেওয়া। মৌখিকভাবে প্রথমে হুঁশিয়ার করে, না শুনলে রাবার বুলেট নিক্ষেপ করে, অথবা কাঁদনে গ্যাস নিক্ষেপ করে, অথবা ওয়াটার গান নিক্ষেপ করে, মানে পানি ছিটিয়ে দেয় জোরে, যার সামনে দাঁড়ালে ব্যথা লাগে। তো এইগুলো করে যখন কাজ না হয় তখন গুলি করতে শুরু করে। তো এই যে বলে দিল চলে যান, ছত্রভঙ্গ করে দেওয়া যেটাকে বলে, একসাথে আছে সেটাকে ভেঙে দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই ছত্রভঙ্গ কি জিনিস, একটা মানুষ একসাথে আসে সেটাকে যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় সেটাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আপনারা অনেকে যারা ক্যারাম খেলেছেন, ক্যারামের যে সাদা কালো এবং মাঝখানে লাল কুইন থাকে, মাঝখানে দিয়ে চারিদিকে সাজিয়ে দেওয়া হয়, এবং একটা বড় থাকে স্ট্রাইক। স্ট্রাইক সাজানোর পরে সেটা গোছানো আছে, যখনই হিট করা হলো, হিট করার পর সেটা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, মানে ছিটিয়ে যায়। এটাকে বলা হচ্ছে ছত্রভঙ্গ করা। তো ক্যারামের উদাহরণ দিলাম যেন বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। উদাহরণ যদি সেট করেন বাস্তবসম্মত, পড়া মনে থাকে। তো এই ছত্রভঙ্গ করে দেওয়ার কথা বললো পুলিশ বা প্রশাসন, তাও যদি কেউ থেকে যায় তারপরেও, তাহলে সাজা কি হবে সেটা আছে 145 ধারায়। 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। মাঝখানের কথাগুলো কেন পড়ছি না, কারণ এগুলো কিন্তু একই জিনিস। এত ধারার বিধান মতেও ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরও বেআইনি সমাবেশে অবস্থানের শাস্তি উপরে তো আছেই, উপরে আছে, নিচে আপনাকে লিখতে হবে, লিখলে লেখাটা একটু বড় হবে। নিচে ভাষার জন্য, উপরে হচ্ছে শিরোনামের জন্য। আর আমি পড়ছি না কারণ একই জিনিস রিপিট করব না তাই। তো এই তিনটা সাজার কথা বলা আছে 45 ধারা পর্যন্ত। আর 141 গেল সংজ্ঞা, 143, 44, 45। মনে মনে প্রশ্ন আসতে পারে 142-এ কি আছে। 142-এ আছে হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে বেআইনি সমাবেশে অবস্থান করা, মানে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে। সেখানে শাস্তির কথা বলা নাই, সংজ্ঞারই একটা এক্সটেনশন আর কি। সেটা খুব একটা জরুরি না। তবে আপনার এমসিকিউ নোটে দেখলে অথবা বিআর একটা দেখলে বা কোনো বইয়ে দেখলে বুঝতে পারবেন। এই হলো 142 ধারা, যেটা লাগবে না। তারপরেও যেন মনে কৌতূহল থাকলে সেটা নিবারণ হয় বলে দিলাম। পরে প্রশ্ন, দাঙ্গা। দাঙ্গার ইংরেজি হচ্ছে রায়োটিং। আইনজি যুক্ত করতে হবে, রায়োটিং কাকে বলে, দাঙ্গার শাস্তি সমূহ কি কি, এটা আসতে পারে ছোট প্রশ্ন। এখন দেখবেন বিগত 2-3 বছরের প্রশ্ন দেখলে, প্রশ্ন টপিক ক, খ দুইটা আছে। মনে করেন পেনাল কোড আছে, পেনাল কোড আছে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নে পেনাল কোড থাকে। নোটের প্রথম দিকে দেখবেন মানবন্টন দিয়ে দিছি। একটা রিয়েল কোশ্চেন যদি কাছে থাকে তাও দেখতে পাবেন, বা বিগত সালের প্রশ্নের কথা বলছি। 5 এবং 6 নম্বরে পেনাল কোড আসে, মেবি 5-6 হয়। তো পেনাল কোড যে 5-6 নম্বরে আসে, আমি দেখে বলছি যেন ভুল না হয়। না, সরি, 1-2 সিপিসি, 3 হচ্ছে এসআর অ্যাক্ট, 4-5 হচ্ছে সিআরপিসি, আর 6-7, 6-7-এ হচ্ছে পেনাল কোড থেকে প্রশ্ন আসলো। এখন 6-এ রিয়েল কোশ্চেন আমার হাতে আছে, 23 সালের প্রশ্ন। 6-এ বলছে কোনো পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য, মানে 76 ধারা, জেনারেল এক্সেপশন। আইন বলে প্রদত্ত মানে 79 ধারার ধারণার সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিকার হিসাবে গণ্য করো। জেনারেল এক্সেপশনস এর 76 এবং 79 ধারা থেকে প্রশ্ন করছে। কয়ে, ক্ষয়ে এসে একটা প্রবলেমেটিক প্রশ্ন করেছে। এই প্রবলেমেটিক প্রশ্নটা যেটা করেছে, সেইটা আবার কিন্তু অন্য টপিকে চলে গেছে। আবার 7 নম্বর প্রশ্ন, 7-এর কয়ে এখানে বললো পার্থক্য লিখুন। গুরুতর আঘাত, আঘাত, সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য, মনুষ্যহরণ, অপহরণ, বৈধ বাধা, অবৈধ বাধা ও অবৈধ অবরোধ। এগুলো আমার গতবারের নোট থেকে কমন ছিল, রিটেন নোট থেকে এই টপিকটা, এবার আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে ক্ষয়ে আবার এসে বলছে এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছড়েন, কিন্তু ওই গুলি জেড এর মৃত্যু হয়। এক্স এক্ষেত্রে পেনাল কোডে
কোন ধারার অধীনে অপরাধ করেছে? এটা 101 ধারার অধীনে অপরাধ করেছে। দেখেন উপরে কয়ে আসছে এক টপিক থেকে, খতে আসছে আরেক টপিক থেকে। এটাই হচ্ছে জ্বালা, মানে কষ্ট। তাই আপনাকে একটু যদি কৌশলী না হন, তাহলে উত্তর করা টাফ আছে। ক কমন থাকবে, খ কমন থাকবে না, এরকম। তাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি এবং কি কিভাবে প্রশ্ন আসতে পারে একটু বিস্তারিত বলছি। রায়োটিং, এটা 146 ধারায় সংজ্ঞা দেওয়া আছে দাঙ্গার। অত্র ধারার বিধান মতে কোনো বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে উক্ত বেআইনি সমাবেশ কর্তৃক কিংবা বেআইনি সমাবেশে যোগদানকারী কোনো ব্যক্তি কর্তৃক বল বা হিংস্র পদ্ধতি প্রয়োগ করা হলে, তাহলে বল বা হিংস্র পদ্ধতি, তার মানে এখানে সহিংসতা আসবে, অর্থাৎ এখানে একটা গ্যাঞ্জাম হবে, এক কথায় দাঙ্গা হাঙ্গামা হবে। আমরা হাঙ্গামা শব্দটা ভালো বুঝি। উক্ত বেআইনি সমাবেশকে দাঙ্গা বলে। মূলত সহিংস বেআইনি সমাবেশকেই বোঝায় দাঙ্গা বলতে। দাঙ্গা মূলত সহিংস বেআইনি সমাবেশকে বোঝায়। তার মানে বেআইনি সমাবেশ প্লাস সহিংসতা ইকুয়াল টু দাঙ্গা। যদি বেআইনি সমাবেশ উপরে আমরা যেটা পড়লাম সেটার মধ্যে যদি একটু সহিংসতা চলে আসে, তাহলে সেটা দাঙ্গা হয়ে যাবে। এবার আমি একজনকে প্রশ্ন করব, সেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে 2 নম্বর পয়েন্ট, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ। তো এখানে আমরা এই যে এই পয়েন্টে যেটা পড়লাম, যেটা পিং করলাম, যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ। তো মারাত্মক অস্ত্রে যদি সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের সদস্য হয়ে যায়, সেটা কি দাঙ্গা হয়ে যায় না? এটার ব্যাখ্যা কি করে কে দিবেন বলেন? আমার প্রশ্ন আগে বোঝেন। উপরে 144-এ পড়লাম যে মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশে যোগ দিচ্ছে। এখন নিচে বলছে যে সহিংস বেআইনি সমাবেশই দাঙ্গা। তা মারাত্মক অস্ত্র থাকলে সেটিকে সহিংসতা হয়ে যায় না? সহিংসতা মানে হিংসতা, মানে মারামারি হবে, এরকম। মহাত্মা গান্ধী, যিনি অহিংস আন্দোলনের জনক, ভারতের জাতির জনক, আমাদের জাতীয় জনক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ভারতের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী। তো উনি কিন্তু অসহযোগ আন্দোলন বা অহিংস আন্দোলনের জনক। উনি সবসময় দাঙ্গা হাঙ্গামা এড়িয়ে চলেন। অসহযোগ মানে ওই ব্যাংক বন্ধ, যেটাকে হরতাল বলা হয়, কিন্তু কিছু করবে না, মানে কাজকর্ম বাদ দিয়ে সবকিছু দেশ অচল করে দিবে। 1971 সালে 7ই মার্চে যে ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেখানে কিন্তু এই অসহযোগ আন্দোলনেরই একটা কি ছিল, বক্তব্যর একটা অংশ ছিল। তিনি একই স্টাইলে যাচ্ছিলেন। কিন্তু সেই আন্দোলনের কারণে কিন্তু 25শে মার্চে এসে ওরা এই কালো রাতের ঘটনাটা ঘটালো। তারপরে তো 26শে মার্চে স্বাধীন বাংলাদেশের ঘোষণা আসলো এবং 9 মাসের মতো রক্তক্ষয়ী যুদ্ধ হলো। তো যাই হোক, এইটা আমি বলছি এই কারণে, রিলেটেড বিষয়, একজন হাত উত্তোলন করেছেন। এটার উত্তর দেওয়ার জন্য আমি ওনাকে সুযোগ দেব। আরো একজন হাত উত্তোলন করেছেন। প্রথমে শিবলি ভাই আর সোহাগ ভাই লাইনে থাকবেন। শিবলি ভাই, কথা বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বুঝেছেন? জি, এটা 142-এ বলা হচ্ছে বেআইনি সমাবেশে যোগদান, আর 146 হচ্ছে দাঙ্গা। হুম। তো 42-এর সঙ্গে 46-এর যে পার্থক্য যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি আমি আপনার 42। আবারও প্রশ্নটা করি। 144-এ বলছে মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে আছে। মনে করেন আপনি মারাত্মক অস্ত্র নিয়ে একটা বেআইনি সমাবেশের মধ্যে আছেন, 144 ধারে আপনাকে মামলা দিয়ে সাজা দেওয়া যাবে। ওকে, এরপরে চলে যাই। 146-এ বলছে যে যদি বল বা হিংস্র পদ্ধতি প্রয়োগ করা হয়, অর্থাৎ বেআইনি সমাবেশ যদি সহিংস রূপ নেয়, সেটাই দাঙ্গা হবে। তাহলে 144-এ যদি আপনি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন, সেটাই সেটাই কি দাঙ্গা না? তাহলে দাঙ্গা আর এবং মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে দাঁড়ানো, পার্থক্য কতটুকু? একটু সূক্ষ্ম পার্থক্য আছে, সেটাই জানতে চাচ্ছি। পার্থক্য হচ্ছে 144-এ আপনার বলা হচ্ছে সেখানে সে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা সে ব্যবহার করবে না, সে ব্যবহার হচ্ছে না। যে কোনো হ্যাঁ, সময় যদি প্রয়োজন হয় সে ব্যবহারের প্রস্তুতি নিয়ে আছে। কিন্তু একশো হ্যাঁ, ছয়চল্লিশ হচ্ছে সেটা ব্যবহার করেছে, কোনোভাবে ব্যবহার করেছে।
এই হ্যাঁ, পার্থক্যটার কারণে 140 মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। আচ্ছা, এই এই মুহূর্তে যে আমি প্রশ্নটা করেছি, প্রশ্নটা আপনার কাছে মানে প্রাসঙ্গিক কিনা, সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক প্রশ্ন করেছে কিনা, মানে এই পয়েন্টটা বুঝিয়ে দেওয়া জরুরি কিনা সেটা বলেন। জি জি, অবশ্যই অবশ্যই, সাক্ষরতা এটা একটা ইম্পর্টেন্ট হ্যাঁ, টপিক। কারণ কারণ প্রস্তুতি এই এই একটা জি। এই জায়গায় কিন্তু অনেকেই বুঝবে না। আপনি যেটা বললেন, অন্যদের একটু মতামত নিয়ে আরেকটু ব্যাখ্যা দিচ্ছে, আপনি লাইনে থাকেন। সোহাগ ভাই বলেন। জি স্যার, ভাই যেটা বলছে সেটাই ঠিক আছে। এখানে উগ্রতা, দাঙ্গাতে বল প্রয়োগ এবং উগ্রতা আছে, কিন্তু 144-এ শুধুমাত্র অস্ত্র নিয়ে সে সমাবেশে সদস্য হয়েছে শুধুমাত্র, কিন্তু ওখানে বল প্রয়োগ এবং উগ্রতা প্রয়োগ করেনি, এই জন্য ওটা দাঙ্গা হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, লাইনে থাকেন। এবার শেফালি আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমারও আপনি কি একই একমত? মতামত রাজাক। জি স্যার, আচ্ছা। রাজাক ভাই যেটা আচ্ছা, বলছে আমিও তাহলে প্রশ্নটা ইন্টারেস্টিং কিনা বলেন। জি স্যার। বলা যায় না এটা 144 এবং 146-এর পার্থক্য চাইতে পারে 2 নম্বরের। হ্যাঁ, বার কাউন্সিল কোথা থেকে প্রশ্ন করে জানে না, কারণ এটা কনফিউশন। অনেকেই পরীক্ষার হলে যদি রিটেনে প্রশ্ন করা হয়, পারবে না 144 এবং 146-এর মধ্যে। আমি তো এখানে প্রশ্ন রেডি করে দিইনি, কিন্তু এইভাবে যদি প্রশ্ন করে, এই যে আলোচনার কারণে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে আপনারা যাদের হাতে নোট আছে তারা নোটেই লিখে নেন, আর যাদের হাতে নোট নাই আপনারা লিখে নেবেন খাতায়। 144-এর পাশে লিখে দেন ইনঅ্যাক্টিভ, লিখে রাখেন ইনঅ্যাক্টিভ, তার মানে নিষ্ক্রিয়। অস্ত্র আছে কিন্তু নিষ্ক্রিয়, সেটার ব্যবহার নাই, ভাই যেটা বললো, সোহাগ ভাই এবং মহিউদ্দিন ভাই। আর যেটা 146-এর দাঙ্গা, এটা অস্ত্র থাকা না থাক অ্যাক্টিভিটি থাকবে। হাত দিয়ে ঘুষাঘুষি বা চেয়ার আছে, চেয়ার ভাঙচুর শুরু করে দিল। তার মানে দাঙ্গাতে এখানে অর্থনৈতিক বা জানমালের ক্ষতি হবে। আবারও বলছি, দাঙ্গাতে জানমালের ক্ষতি হবে। আর বেআইনি সমাবেশ করলে অস্ত্র নিয়ে থাকলেও ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাই জানমালের কোনো ক্ষতি হয় না, মানে কাউকে আঘাতও করা হয় না বা কোনো কিছু ভেঙেও ফেলা হয় না। ঠিক আছে না শিহাব ভাই? তাহলে 144-এ লিখবেন ইনঅ্যাক্টিভ, অস্ত্র থাক কিন্তু সেটা ব্যবহার নাই, ইনঅ্যাক্টিভ এবং ব্যবহার হয় না অস্ত্রের। আর অস্ত্রটার ব্যবহার করলে সেটার ইয়া থাকে না, বেআইনি সমাবেশ থাকে না, সেটা দাঙ্গায় রূপান্তরিত হয়, মানে আর একটু গুরুতর হয়ে যায় অপরাধটা। এরপরে আমরা একটু অগ্রসর হই। তো দাঙ্গার শাস্তি সমূহ 100, দেখেন এবার দাঙ্গার শাস্তি লিখেছি একটু আরেক স্টাইলে। ওপরে পয়েন্ট আউট করে দিলাম, এবার পয়েন্ট আউট না করে এই স্টাইলে দিলাম। আপনারা 1 নম্বর পয়েন্ট দিলাম, ধারা 147-এর বিধান মতে দাঙ্গার শাস্তি অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তো আপনি এটা কিন্তু ওই পয়েন্ট আকারে এইভাবে লিখতে পারবেন, দাঙ্গার শাস্তি পয়েন্ট বের করে। দুই পদ্ধতিতে লিখলাম, আপনার যেটা ভালো লাগে, যেভাবে মুখস্থ করতে পারেন সেইভাবে আপনি ইউজ করবেন। আপনার খাতাটা একটু ব্যবহার করবেন, খাতায় এইভাবে একটু আলাদা করে নিজের টেকনিক ইউজ করবেন, নিজে বাসায় প্র্যাকটিস করবেন, যে পদ্ধতি ভালো লাগে। আবার অনেক সময় পরীক্ষায় সময় পাওয়া যাবে না বেশি স্টাইল করার, অথবা আপনাকে সাধারণ পদ্ধতি এইভাবে সিম্পলি করে চলে আসতে হবে 5 নম্বর তোলার জন্য। আর সময় পেয়েছেন, আপনি একটু কি করলেন, রং চং করলেন অনেকটা। বাড়ি তৈরি হয়ে গেছে, প্লাস্টার করেছেন, বসবাস করা যায়, কিন্তু রং করলে আরো ভালো লাগে, আবার টাইলস করলে আরো ভালো লাগে। আপনি যত সময় পাবেন তত ভালো করবেন লেখা। ধারা 148 এর বিধান মতে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করার শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। তবে এক্ষেত্রে দাঙ্গার অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে। 144-এ কিন্তু এই কথা বলেনি। 144-এ 10 জন বা 5 জন যতজন থাকুক না কেন, একজনের হাতে যদি মারাত্মক অস্ত্র থাকে তাহলে তাকেই শাস্তি দেওয়া হবে। আর এখানে 148-এ বলছে দাঙ্গা হতে হলে প্রত্যেকের হাতে মারাত্মক অস্ত্র থাকতে হবে, এটা একটা শর্ত 148-এ সবাইকে শাস্তি দেওয়ার জন্য। আর 149 কি জানি, আমরা একটু পরে সেটা জানতে পারবো। 149টা আজকে রিপিট হবে ক্লাসটা। এবার বেআইনি সমাবেশ এবং দাঙ্গা, এই দুইটার পার্থক্যটা আমরা একটু ডিটেলে জেনে নেব। 1 নম্বর, সংজ্ঞার ধারা, কোন ধারাতে কি আছে। 141-এ বেআইনি সমাবেশ এর সংজ্ঞা পেনাল কোডের 141-এ বর্ণিত হয়েছে, অপরদিকে দাঙ্গার সংজ্ঞা অত্র কোডের 146-এ বর্ণিত হয়েছে। আমি এইটার মধ্যে সংজ্ঞাও দিয়ে দিতে পারতাম একটা পয়েন্টের মধ্যে, কিন্তু সংজ্ঞার ধারা একটা পয়েন্ট এবং সংজ্ঞা আর একটা পয়েন্ট, পয়েন্টের সংখ্যা বৃদ্ধি করার একটা চালাকি মাত্র। 2 নম্বরে সংজ্ঞা,
যে অপরাধের যে সমাবেশের সদস্যদের মধ্যে সাধারণ উদ্দেশ্য বিদ্যমান এবং সাধারণ উদ্দেশ্যটি যদি কোনো অপরাধ সংগঠনের জন্য হয় তবে তা বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। পক্ষান্তরে কোনো, এই যে মাঝখানে পক্ষান্তরে শব্দটা লিখলাম, পক্ষান্তরে, কোনোটাতে লিখছি কিন্তু, কোনোটাতে লিখছি অন্যদিকে, কিন্তু পক্ষান্তরে অন্যদিকে, মাঝখানে এই শব্দগুলো লিখবেন। বা পক্ষান্তরে, কিন্তু অন্যদিকে, অন্য পক্ষে, বা অপর দিকে, এরকম ভাষা ইউজ করতে পারেন, তাহলে লেখার মানটা ভালো হবে। আর কোনো বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে উক্ত বেআইনি সমাবেশ কর্তৃক কিংবা বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী কোনো ব্যক্তি কর্তৃক বল বা হিংস্র পদ্ধতি প্রয়োগ করা হলে উক্ত বেআইনি যেটা বলছিলাম যে পার্থক্য লেখার সময় অনেকেই ছক করে পার্থক্য লিখে, ডানে বামে ছক করে। তো আহ, ছক করলে লিখার যে স্বাধীনতা সেটা কমে যায়, ছকের মধ্যে লিখতে গেলে একটু আনইজি বোধ করে অনেকেই, আবার ছক পড়তে গিয়েও আলাদা সময় লাগবে। দরকার নাই এই এত উচ্চ পর্যায়ে এসে ছক করে লিখার অভ্যাস করে লিখার মানটাকে নষ্ট করবেন না। তো আপনি ছক করার দরকার নাই, ছক ছোট বড় ঝামেলা, পেন্সিল ইউজ করতে হবে। তো এটা করার দরকার নাই। মাঝখানে জাস্ট দুইটা বাক্যের মাঝখানে পক্ষান্তরে, কিন্তু, অপরদিকে, অন্যদিকে, এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। প্রতিবার কিন্তু বা প্রতিবার পক্ষান্তরে বা প্রতিবার অন্যদিকে না লিখে একটু ওলট পালট করে লিখলেও বিষয়টা ভালো হবে। তো আমি যেমন এখানে পক্ষান্তরে দিয়েছি, আপনারা কিন্তু লিখলেন, এখানে বারবার দুইটা কিন্তু লিখেছে, একটা চেঞ্জ করে দিলেন। এটা দ্বারা আমি বোঝাচ্ছি কিভাবে লিখতে হবে। আমি যে এইভাবে লিখছি হুবহু এই ভাষায় লিখবেন তা না, এলিমেন্ট থাকলেও হবে। আবার এই যে আমি সংজ্ঞা এবং সংজ্ঞার ধারা আলাদা করেছি, আপনি একসাথেও করতে পারেন, বা সংজ্ঞাটা আগে দিলেন, ধারাটা পরে দিলেন। অপরাধের প্রকৃতি, তার সহিংসতা, এই যে যে পয়েন্টগুলো আছে আগে পরে যদি হয় তাও প্রবলেম নাই। তো এই ধরনের ছোট ছোট প্রশ্ন অনেকের মনে জাগতে পারে, প্রশ্ন করার আগে আমি ব্যাখ্যা করে দিলাম। এটা ধীরে ধীরে যখন আমাদের ক্লাস এগিয়ে যাবে তখন আর এই কথাগুলো আর রিপিট করব না, কারণ যে কথা আমি একবার বলে নিচ্ছি নোট সম্পর্কে, সেই বিষয়গুলো আর বলার দরকার হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধের প্রকৃতি, মানে নেচারটা কেমন অপরাধের। ছোট অপরাধ না বড় অপরাধ। বেআইনি সমাবেশ অপেক্ষাকৃত লঘুতর অপরাধ। লঘু মানে পাতলা, যদি তরল পদার্থের কথা বলি, লঘু মানে পাতলা, মানে এটা বোঝাচ্ছি যে একটু ছোট ধরনের অপরাধ, তাই শাস্তিও কম, 6 মাস মিনিমাম। আর কিন্তু দাঙ্গা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ, দাঙ্গার সাজা 2 বছর থেকে শুরু হয়। দেখেন দাঙ্গার সাজাটা একটু বেশি, 2 বছর। আহ দাঙ্গার শাস্তি 2 বছর আর 3 বছর। আর বেআইনি সমাবেশ 6 মাস থেকে শুরু হয়। তাহলে একটা ছোট অপরাধ একটা বড় অপরাধ, তো ছোট বড় লিখলে কেমন জানি দেখায়, এই লঘুতর গুরুতর, এটা একটু উচ্চমানের ল্যাঙ্গুয়েজ। বেআইনি, এবার সহিংসতা, মানে সহিংসতা কোনটাতে আছে কোনটাতে নাই। বেআইনি সমাবেশে সহিংসতা আবশ্যক নয়, মানে নাই। আর দাঙ্গায় সহিংসতা একটি আবশ্যকীয় উপাদান, থাকতে হবে, না থাকলে সহিংসতাই হবে না, মানে সহিংসতা না থাকলে দাঙ্গাই হবে না। আর জানমালের ক্ষতি, এটা একটা দারুণ একটা পয়েন্ট, যেটা সাধারণত অন্য কোনো গাইডে আমি দেখিনি। আমি 4-5টা গাইড রিসার্চ করে এগুলো লিখেছি। তো এটা একটা ইউনিক আমার আইডিয়া, যে জানমালের ক্ষতি, এই পয়েন্টটা কোথাও এই এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে নাই। জানমাল বলতে মানুষের জীবন বা পশু পাখির জীবন, এবং মাল বলতে কিন্তু যেটা সম্পদ বা প্রপার্টিকে বোঝাচ্ছে, সম্পত্তি। এবং কোনো হতাহতর ঘটনা যদি ঘটে, কি ঘটে না এটার বিষয়, হতাহত মানে আহত নিহত। বেআইনি সমাবেশে জানমালের ক্ষতি হয় না। জানমালের ক্ষতি হলে তো আর সেটা বেআইনি সমাবেশ থাকে না, সেটা দাঙ্গা হয়ে যায়। আর দাঙ্গায় জানমালের ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে, মানে ব্যাপক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা চেয়ার ভেঙে ফেললো বা অনেক চেয়ার ভেঙে ফেললো, বা চেয়ার কারো মাথা পড়ে মারলো, আহত হয়ে গেল, তাহলে জানারও ক্ষতি হলো, মালেরও ক্ষতি হলো। 6, অনেক সময় দাঙ্গায় কিন্তু পাবলিক প্রপার্টি, দোকানপাট ভেঙে ফেলে অনেক সময়, আবার গাড়ি পুড়িয়ে দেয়, এগুলো কিন্তু দাঙ্গার একটা বিষয়। সকল দাঙ্গায় প্রথমে বেআইনি সমাবেশ থাকে, তাহলে সকল দাঙ্গাতে সেটা বেআইনি সমাবেশ রূপে কিন্তু শুরু হয়।
আমরা ডাব, এখন গরমকালে ডাবের এখন দাম আবার একটু বেশি বেড়ে যাবে। কিছুদিন আগে করোনাকালে ডাবের দাম বেশি ছিল। এটা নিয়ে তো অনেক মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হলো। ডাব মানে গ্রিন, গ্রিন কোকোনাট। তো গ্রিন কোকোনাট যেটা ডাব মানে কাঁচা একটা ফল, আর সেটা যদি পেকে যায় সেটা হয়ে যায় কোকোনাট, মানে নাম আবার নারিকেল। বাংলা মানে বাংলাতে একটা ডাব আর একটা হচ্ছে নারিকেল। তো এই বেআইনি সমাবেশ ডাব, আর দাঙ্গা হচ্ছে নারিকেল। তো প্রথমে ডাব থাকে নারিকেল হতে হলে, তাহলে নারিকেল কখনো ডাবকে এড়িয়ে নারিকেল হতে পারবে না। মানে নারিকেল হওয়ার আগে তাকে অবশ্যই ডাবের যে পিরিয়ড বা ডাব ডাব মানে ডাবের যে সময় সেটাকে পার করতে হবে। তাই দাঙ্গা হওয়ার আগে প্রথম শর্ত তাকে বেআইনি সমাবেশের যে সময় সেটাকে পার করতে হবে, তারপরে সেটা দাঙ্গা। সকল বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত নাও হতে পারে, কারণ কিছু বেআইনি সমাবেশ আলটিমেটলি বেআইনি হিসাবেই থাকে, দাঙ্গায় পরিণত হয় না, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, অ্যাক্টিভ হয় না। তো আশা করি পয়েন্টগুলো বুঝতে পারছেন। আর এখানে যেহেতু কোনো পয়েন্ট দেওয়ার মতো নাই, তাই এখানে আর পয়েন্ট না দিয়ে মানে হেডিং না দিয়ে জাস্ট পয়েন্ট আকারে লিখে দিয়েছে। এরপরে আমরা প্রবলেমেটিক প্রশ্ন, এই প্রশ্নটা আমরা কিন্তু প্রথম দিকে ক্লাসে পড়েছিলাম, আবার এটা রিপিট করব এখানে, নতুন স্টুডেন্টদের জন্য একটা হেল্প হবে। আর ভিডিও দেওয়ার কথা একটু বলি, আজকে রাত থেকেই অ্যাক্টিভলি ভিডিও দেওয়া শুরু করব। আজকে রাত্রে একটা ভিডিও পাবেন প্রিভিয়াস ক্লাসের, আর আজকের ক্লাসের ভিডিওটা সকালে পাবেন। আর আগামী 2 দিনের মধ্যে যত পেন্ডিং ভিডিও আছে এমসিকিউ এবং রিটন ব্যাচের সব চলে আসছে, অতএব ভয় নাই। আর ক্লাস শুরু করতে 2 মিনিট দেরি হওয়ার কারণ হচ্ছে এমসিকিউ ব্যাচের যে রুটিন সেটা আমি আপলোড করে দিয়েছি, কারেক্টেড রুটিন মানে সংশোধনীয় রুটিন দিয়ে দিয়েছি, কারণ এই সপ্তাহে একটা ক্লাস হচ্ছে এই কারণে। ক, খ, গ এবং উ কয়জন হলো? 5জন হলো। 5জন দেখলে বুঝতে হবে এখানে বেআইনি সমাবেশ অথবা ডাকাতি, কারণ ডাকাতিতে 5জন লাগে, বেআইনি সমাবেশে 5জন লাগে। পেনাল কোডে 5 মানেই বেআইনি সমাবেশ অথবা ডাকাতি, তাহলে সংখ্যাটা এখানে জরুরি। মারাত্মক অস্ত্র সহ, তাহলে এখানে অস্ত্র আছে, 144-এ যেতে পারে। ক এর বাসায় প্রবেশ করে। ক ও খ, চ এর হাত ধরে ধরে চেপে ধরে, এবং গ ধারালো অস্ত্র দ্বারা চ কে আঘাত করে। ঘটনাস্থলে চ মারা যায়। তাহলে ঘটনা কি ঘটলো? 5জন ব্যক্তি চ নামে একজন মানুষের বাসায় ঢুকলো, ঢুকেই ক খ মানে 2জন চ এর 2 হাত ধরে ফেললো মনে করেন, আর গ হচ্ছে একটা হয়তোবা ধারালো অস্ত্র দিয়ে তার আহ, শরীরের গুরুত্বপূর্ণ অংশে স্ট্রাইক করলো, আঘাত করলো। আর এটার কারণে ঘটনাস্থলে মারা গেল, হয়তো পেটে বা হৃৎপিণ্ডে বা ফুসফুসে আঘাত লেগেছে, বা কিডনিতে আঘাত লেগেছে, বা গলায় মেরেছে আঘাত। যেভাবে হোক না কেন মারাত্মক অস্ত্র ঘটনাস্থলে মানে স্পট ডেথ। স্পট ডেথ হতে হলে তো মারাত্মক এবং খুব গুরুতর আঘাত হতে হবে। তাহলে উক্ত মামলায় উওকে কিভাবে অভিযুক্ত করা যায়? এখানে ও হচ্ছে এই শুধুমাত্র 5জনের সাথে ছিল কিন্তু কিছু করেনি। 5জনের মধ্যে 3জন কিন্তু অ্যাক্টিভলি কাজ করেছে। ক খ হাত চেপে ধরেছিল এবং গ কি করেছে? ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তাহলে ঘ এবং উ কিছু করেনি। এখানে কে কিভাবে অভিযুক্ত করা যায় এটা না লিখে বলতে পারতো ঘ কে কিভাবে অভিযুক্ত করা যায়, একই উত্তর হতো। আবার বলতে পারতো ঘ এবং কে কিভাবে অভিযুক্ত করা হয়। তার মানে যারা ঘটনাস্থলে নীরব ভূমিকা পালন করলো, কিচ্ছু করলো না। অথবা মনে করেন আরেকটা লাইন যদি যুক্ত করে দেয় এর মধ্যে, যে চকে মারতে নিষেধ করলো, চকে মারতে নিষেধ করলো, নিষেধ করার পরে তাকে কিভাবে অভিযুক্ত করা যায়। এখন মূল বক্তব্য হচ্ছে 5জন এক জায়গায় গেছে, 3জন অপরাধ করেছে সেখানে, আর 2জন বসেছিল বা দাঁড়িয়েছিল বা কিছুই করেনি। মানে ওই যে চকে হত্যাকাণ্ডে তাদের একটি ভূমিকা নাই। তাহলে কি হবে? 41 ধারায় এটা বেআইনি সমাবেশ কনফার্ম, এবং ভিতরে গেছে 3জন কাজ করেছে, এটা 149 ধারায় জয়েন্ট লাইবিলিটি মানে যৌথ দায়। এখানে ক খ গ, ক খ মনে করেন একটু ছোট অপরাধ করলো, তো গ তো অনেক বড় অপরাধ করলো, সে অ্যাক্টিভলি নিজে খুন করলো। তাহলে এখানে 302 ধারায় খুনের অপরাধ হয়েছে,
আবার এখানে যেহেতু প্রবেশ করেছে, প্রবেশ করলে এই যে ট্রেসপাস হয়েছে, ট্রেসপাস মানে অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ আমাদের বেআইনি সমাবেশের একটা শর্ত। তার মানে অন্যের বাসায় প্রবেশ করেছে 5 জন মিলে, তার মানে এটা বেআইনি সমাবেশ হয়ে গেছে। 149 ধারায় কি বলা হচ্ছে, যে বেআইনি সমাবেশের সদস্য হলেই অন্যেরা যা করবে এদেরও তাই কি হবে, সাজা হবে। আরেকটা উদাহরণ দিই। ছোটবেলা অনেকেই আমরা যারা এই যে এখন 30-35 বছরের মানুষ আমরা যারা আছি, ছোটবেলা যারা গ্রামে বাস করেছেন, কারো গাছের আম, কলা, কাঁঠাল এই ধরনের টুকটাক জিনিস চুরি করার বা না বলে খাওয়ার একটা আমাদের প্রবণতা ছিল। আমারও এই ধরনের কিছু দুরন্তপনা স্মৃতি আছে। তো এই স্মৃতিটা চারণ হয়ে গেল। মনে করেন 5 বন্ধু মিলে কারো আম গাছে আম চুরি করতে গেলাম। 4-5টাই আম চুরি করি না কেন, সেটা তো চুরি। ছোট চুরিও চুরি, বড় চুরিও চুরি। তো এই যদি আম চুরি করা হয়, তাহলে 2 জন মিলে যদি চুরি করে বাকি 3 জনকে কি ভাগ দিবে না? বা 3 জন মিলে চুরি করলো আর বাকি 2 জন হয়তো বা সাথে ছিল, তারা কোনো কাজ করেনি, গাছে ওঠেনি, আম করেও নিয়ে আসেনি, কিন্তু খাওয়ার বেলা ঠিকই ভাগ নিবে। ডাকাত যারা তারা ঠিকই 10 জন মিলে ডাকাতি করলো, ভিতরে গিয়ে মালটাল নিল 5 জন, আর 5 জন হয়তো বা পাহারা টাহারা দিচ্ছিল, কিছুই করলো না, খুব একটা মানে অ্যাক্টিভলি কিছু করলো না। তারা কি ভাগ পাবে না? যেহেতু তারা সুবিধা নিবে, ভাগ পাবে, সেহেতু অপরাধের ভাগও সমান। জিনিসপত্রের ভাগ যেমন সমান, অপরাধের ভাগও সমান, এইভাবে আমরা মনে রাখবো। জয়েন্ট লাইবিলিটি 149 ধারায় সবার ভাগ সমান, মানে সবাইকেই সাজা দেওয়া যাবে। এখানে ঘ এবং উ উভয়ের সাজা হবে। এবার বক্তব্য মুখে বলে দিলাম, এবার চলে আসে আলোচনায়। ঘটনা, আগের নোটে এটাকে আগের স্টাইলে লেখা ছিল, এবার নতুন স্টাইলে এটা করে দিয়েছি। ক, খ, গ, ঘ এবং ঙ মারাত্মক অস্ত্রসহ চ এর বাসায় প্রবেশ করে। ক ও খ চ এর হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চ কে আঘাত করে, চ ঘটনাস্থলে মারা যায়। তার মানে প্রশ্নে এই পর্যন্ত একেবারে হুবহু কপি পেস্ট। হ্যাঁ, প্রশ্ন থেকে হুবহু কপি পেস্ট, ঘটনাটা প্রশ্ন থেকে আমরা ধার নিলাম। বিচার্য বিষয়, এটাও আপনার পরের লাইন, উক্ত মামলায় উমাকে কিভাবে অভিযুক্ত করা যায়। উক্ত মামলায় উমাকে কিভাবে অভিযুক্ত করা যায়, হুবহু কপি পেস্ট। তার মানে এখানে প্রবলেমেটিক প্রশ্নের যে উত্তর লিখবো সবসময় 4টা পয়েন্টে লিখবো: ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত। ঘটনা এবং বিচার্য বিষয় কি লিখবো সেটা প্রশ্নের মধ্যে আছে, একেবারে সরাসরি কপি। প্রাসঙ্গিক আইনটা আপনাকে বুঝতে হবে, যেমন আমি পড়ার সময় বলে দিলাম যে 141 ধারায় এটা বেআইনি সমাবেশ, কিন্তু 141 ধারার বর্ণনা যদি নাও দিই সমস্যা হবে না। 149 ধারার মধ্যে 141 ধারার বর্ণনা কিন্তু চলে আসছে। 149 ধারা যদি পড়েন দেখবেন ওর মধ্যে 141 ধারা বা আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের বক্তব্য আছে। কি আছে 149 ধারায়? দ্য পেনাল কোড 1860 এর 149 ধারার বিধান মতে আইনের নামটা শুদ্ধভাবে সম্পূর্ণটা লিখবেন, জাস্ট ছোট করে পেনাল কোড লিখবেন না, বা দণ্ডবিধিও লিখবেন না। দা পেনাল কোড 1860 সম্পূর্ণ লিখবেন। অত্র ধারার অধীন অক- ও কোনো ব্যক্তিকে, এখানে ধারা রয় আকার দিয়ে দেন, অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত ও দণ্ড প্রদান করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় বা কিছু শর্ত পূরণ হতে হয়। শর্তগুলো হলো 2টা শর্ত: তিনি অবশ্যই কোনো না কোনো বেআইনি সমাবেশের সদস্য হবেন এবং উপস্থিত থাকবেন। তাহলে এখানে যে ওর কথা বলা হচ্ছে বা ঘয়ের কথা বলা হোক না কেন বা 2 জনের কথাই বলা হোক না কেন, এরা তো প্রথমে বেআইনি সমাবেশের সদস্য ছিল, কারণ অন্যের বাসায় অনধিকার প্রবেশ করছে। উক্ত বেআইনি সমাবেশ যে উদ্দেশ্যে সংগঠিত হয় তা তিনি পূর্ব থেকে জানবেন। বলে এখানে মামলায় ধরে নিতে হবে যে ও এবং ঘ, যেহেতু গ এর হাতে মারাত্মক অস্ত্র আছে, মারাত্মক অস্ত্র নিয়ে 5 জন মিলে চয়ের বাসায় প্রবেশ করছে, সবাই কি জানে না সেখানে কি ঘটতে পারে? মারাত্মক অস্ত্র যেখানে আছে তার মানে তাকে মেরে ফেলা বা গুরুতর আঘাতের উদ্দেশ্যেই তো ঢোকা হচ্ছে, বা ডাকাতির উদ্দেশ্যে ঢোকা হচ্ছে, যেটা হোক না কেন উদ্দেশ্য সম্পর্কে সবাই জানে। ডাকাতি করতে কেউ যদি খুন করে ফেলে তাহলে তো 396 ধারায় চলে যাবে, কিন্তু যেহেতু ডাকাতি উল্লেখ নেই এখানে, ডাকাতি উল্লেখ না থাকার কারণে বা এখানে সম্পদ রিলেটেড কোনো বক্তব্য নাই,
আমি আবারও বলছি, এটা 396 ধারা হতে পারতো যদি ডাকাতি শব্দটা বলা থাকতো, অথবা ডাকাতি শব্দটা ডিরেক্ট বললো না, যদি বলে যে মূল্যবান সম্পদ, স্বর্ণ অলংকার ও টাকা নেওয়ার সময় চকে আঘাত করে মেরে ফেলে, তার মানে এখানে সম্পদটা যদি ইনক্লুড করে দেওয়া হয় তখন এটা চলে যাবে। মানে এইটা টপিক পড়ছি আমরা কি, গণ শান্তি বিঘ্নকারী অপরাধ, মানে অফেন্স এগেইনস্ট পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, এই টপিক পড়ছি। যখন এটা সম্পদ বক্তব্যটা চলে আসবে, মালধন, আহ স্বর্ণালংকার, এগুলোই তো মানুষ ডাকাতি করতে যায়, তার মানে ডাকাতির যে এলিমেন্ট কোনো সম্পদ হতে হবে, সম্পদের টাকা বা কোনো সম্পদ, এটার যদি বর্ণনা চলে আসে তখনই সেটা ডাকাতি ধরে নিতে হবে, তখন অপরাধটা হয়ে যাবে অফেন্স এগেইনস্ট প্রপার্টি। আশা করি বুঝতে পারছেন, অন্য টপিকের আন্ডারে চলে যাবে। তাহলে প্রশ্নের মধ্যে যদি এই ধরনের ছোট ছোট পরিবর্তন করে দেয়, এই প্রশ্নটাকে যদি পরিবর্তন আমি ক্লাস টেস্টে করে দিই বা বার কাউন্সিলের পরীক্ষায় করে দেওয়া হয়, আশা করি আপনারা ধরে উত্তর করে আসবেন। মাথাটাকে সজাগ রেখে উত্তর করবেন, ছোট ছোট লিখবেন কিন্তু বুঝে সঠিকটা লিখবেন, ধারা ভুল করা যাবে না। তাহলে এখানে 149 ধারায় ওদের উদ্দেশ্য কিন্তু ওই লোকটাকে মারার, তাই এখানে সম্পদের কথা কিন্তু উল্লেখ নাই। যতটুকু তথ্য উল্লেখ আছে তার থেকে খুব বেশি আপনার বানিয়ে লেখার দরকার নাই, বানাতে গেলে তো অন্য জায়গায় চলে যাবে। এবার আমরা সিদ্ধান্ত দিব। আলোচ্য প্রশ্নের তথ্য সমূহ, প্রশ্নে কি কি তথ্য দিয়েছে বা ঘটনায় কি তথ্য আছে সেটা বলতে পারেন। ও 149 ধারার বিধান মতে প্রতীয়মান হয় যে, প্রতিটা প্রবলেমেটিক প্রশ্নে এই যে প্রতীয়মান হয় যে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, একই ল্যাঙ্গুয়েজ, যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। এবং এই ধরনের ল্যাঙ্গুয়েজ সচরাচর কোনো গাইডে নাই, এটা ইউনিক একটা আমারই তৈরি ল্যাঙ্গুয়েজ। ক, খ, গ, ঘ এবং উ সহ মোট 5 জন ব্যক্তি বেআইনি সমাবেশ সদস্য হিসাবে উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য চ কে হত্যার উদ্দেশ্যে, তাহলে সাধারণ উদ্দেশ্যটা কি, চ কে হত্যার উদ্দেশ্য, এখানে আমি ইনক্লুড করে দিলাম। চ কে হত্যার উদ্দেশ্য কিন্তু প্রশ্নের মধ্যে নাই, এটা আপনার কোথা থেকে বের করতে হবে, আপনার মাথা থেকে বের করতে হবে, আপনার সৃজনশীলতা। তাহলে চকে তো মারতে গিয়েছিল, সেখানে সাধারণ উদ্দেশ্যটা কি ছিল। প্রশ্ন যদি অন্যভাবে আসে, মনে করেন প্রশ্নে বলল যে উক্ত ঘটনায় প্রত্যেকের সাধারণ উদ্দেশ্য কি ছিল লিখুন, তখন সাধারণ উদ্দেশ্যই তো আপনাকে লিখতে হবে, চকে হত্যার উদ্দেশ্য বা গুরুতর আঘাতের উদ্দেশ্য বলতে পারি আমরা, গুরুতর আঘাত বা আঘাতের উদ্দেশ্য, এটা আমরা বলতে পারি। কারণ গুরুতর আঘাত করার মাধ্যমেই কিন্তু হত্যাটা হয়েছে। মারাত্মক অস্ত্রসহ চ এর বাসায় প্রবেশ করে, তাহলে চকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক অস্ত্রসহ চ এর বাসায় প্রবেশ করে, এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ। আপনারা অন্য ল্যাঙ্গুয়েজও দিতে পারেন, অর্থ পরিবর্তন যেন না হয়। ঘটনাস্থলে ক ও খ চ এর হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চ কে আঘাত করে খুন করে। দেখেন একই ঘটনা কিন্তু ভাষাগত সামান্য পরিবর্তন করে লিখা। এখানে মানে সিদ্ধান্ত অংশে একটু আপনাকে সৃজনশীলতা দেখাতে হবে, হুবহু ওই প্রশ্নে যে লাইন যেভাবে সেন্টেন্স মেকিং করা আছে সেই সেন্টেন্স মেকিং দিয়ে হবে না, বাক্য রচনাটা আপনাকেই করতে হবে। ছোটবেলা বাক্য রচনা করেননি হাই স্কুলে, প্রাইমারিতে, শব্দ দিয়ে শব্দার্থ এবং বাক্য রচনা লিখো, তো আপনাদের এই বাক্য রচনাটা নিজেরাই লিখতে হবে সিদ্ধান্ত অংশে, যেন আপনার সৃজনশীলতা কাজে লাগাতে পারেন। দণ্ডবিধি 1860-এর 302, এখানে দণ্ডবিধিটা আমার আগের নোটে ছিল, ওই অংশটা যেহেতু আসছে আপনারা পেনাল কোড শব্দটা দিয়ে রিপ্লেস করবেন, প্রয়োজনে এখানে কেটে লিখে নেন। আর ধারায় খুনের অপরাধ সংঘটিত হয়েছে, উক্ত ঘটনায় যদিও খ ও এবং উ এর খুনে সক্রিয় অংশগ্রহণ নেই, এই লাইনটা জরুরি, যে ঘ এবং উ এর খুনে সক্রিয় অংশগ্রহণ নেই। এখন আমাকে বলতে পারেন, প্রশ্ন করলো তো ও কে নিয়ে, ঘ স্যার কি লেখা জরুরি, ঘ লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। প্রশ্ন যদি ঘ ও দুইজনকে নিয়ে হয় তাহলে এটা দিয়েই চলে যাবে কাজ। আর আপনি ঘ কে নিয়েও যখন লিখবেন তখন যিনি খাতা দেখবেন বুঝবেন আপনি হচ্ছে খুবই অ্যাক্টিভ, একজন ভালোভাবে অবজার্ভ করতে পেরেছেন যে ঘ তো এখানে নিষ্ক্রিয় ছিল ও এর মতন, তাহলে ঘ কে ও এর সাথে জড়াই আমরা উত্তরটা লিখি। তবুও তাদের সবাইকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে বেআইনি সমাবেশের সদস্য হিসাবে দণ্ডবিধির 302 এবং 149 ধারায় অভিযুক্ত করা যাবে। সুতরাং বলা যায় যে উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় শেষে ফাইনাল যে সেন্টেন্স, প্রশ্নে যাকে বলবে, ঘকে বললে ঘ, ওকে বললে ও, দুইজনকে বললে দুইজনই, অথবা যদি এ বি সি ডি দিয়ে উত্তর করতে হবে।
প্রশ্নে এবিসিডি এক্স ওয়াই জেড যেটা থাকবে সেটা দিয়ে উত্তর করবেন। প্রশ্নে এবিসিডি আছে, আপনি ক খ দিয়ে উত্তর করলে কিন্তু হবে না। অতএব যেটা দিয়ে প্রশ্ন করবে সেটা দিয়ে উত্তর করবেন, এটা বলে দিলাম। ওকে দণ্ডবিধির 302 এবং 349 ধারায় অভিযুক্ত করে বিচার করা যাবে। তাহলে কিভাবে অভিযুক্ত করা যাবে? এই যে এতগুলো বক্তব্য লিখলাম, শেষে যে একটা লাইন আছে এটা কিন্তু উত্তর। উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় উহাকে দণ্ডবিধির 302 এবং 149 ধারায় অভিযুক্ত করে বিচার করা যাবে, এই যে শেষের লাইনটা, এটা কিন্তু ফাইনাল উত্তর। এবং এই উত্তরটা আমি কিন্তু লাস্টে দিলাম। আমার লেখার পদ্ধতি এটা যে যেটা মূল উত্তর সেটার শেষ লাইন পর্যন্ত যিনি খাতা দেখবেন তাকে শেষ লাইন পর্যন্ত পড়তে হবে উত্তরটা পেতে হলে। আপনি গাছ লাগাবেন, সঙ্গে সঙ্গে ফল পাবেন না, লাস্টে ফল পাওয়া যাবে। তো আমার লেখার এই ধরনের টেকনিক থাকে যে যেটা মূল জিনিস সেটা লাস্টে থাকে, রিভিল করা হয় না প্রথম দিকে। অনেক জায়গায় প্রথম লাইনে দিয়ে দেয় যে হ্যাঁ বা না বা এটা উত্তর, পরে এটার ব্যাখ্যা দেয়, মানে আগে উত্তর পরে ব্যাখ্যা। আমি প্রথমেই প্রাসঙ্গিক আইন দিব এবং ওই আইনের উপরে কি হবে সেটা দিব। আগে আইন, মামলায় আগে চার্জ গঠন হয় না আগে রায় ঘোষণা করা হয়? কে উত্তর দিবেন বলেন? কেউ একজন হাত উত্তোলন করেন। আমি বলছি মামলায় আগে চার্জ গঠন হয় না আগে রায় ঘোষণা করা হয়? আচ্ছা, শিবলি ভাই একটু পরে বলবেন, একজন মহিলা মানুষকে পেয়েছি, দিলরুবা আপু, বলেন। জি নতুন। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন আগে চার্জ না আগে রায়? স্যার প্রথমত তো চার্জ হবে। চার্জ মানে অভিযোগ গঠন করা হয়, তারপরে সাক্ষী জি নেওয়া হবে, আর্গুমেন্ট হবে, তারপরে রায়। রায় মানে সিদ্ধান্ত, সাজা হবে কিনা, তাই তো? জি জি তাহলে তাহলে আমি যে স্টাইলটা ফলো করছি যে শেষে আমি রায় দিয়ে দিচ্ছি লাস্ট লাইনে, এটা ঠিক আছে না আইনের ভাষায়? জি স্যার, ঠিক আছে তো। তারপরে আমি এর আগে গল্প বলেছিলাম যে সিনেমা নাটকে যদি প্রথমেই সেই দৃশ্য দেখিয়ে দেওয়া হয় সেটা আকর্ষণ কমে যাবে না? জি স্যার। তো অনেক সিনেমায় দেখা যায় যে লাস্ট যে সিন, যেটা ক্লাইম্যাক্স, ওইটার একটু দেখানো হয় এক ঝলক। তখন দেখানো জি হয় যে স্যার। নায়ক মৃত্যুসজ্জায়, নায়িকা মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? এই কেনর উত্তর তখন সারা 3 ঘন্টা মিলে দেয়। তো এটাও জি করা স্যার। যায়, কিন্তু পুরো কিন্তু শেষ পর্যন্ত দেখায় না, নায়ক মুমূর্ষু, মারা যাচ্ছে না, এরকম দেখি একটু আকর্ষণটা রাখে। তো আমরা জি আসলে আইনের পড়াটা পড়বো আকর্ষণটা রেখে, রিভিলটা আগে করা যাবে না। অনেক গাইডে রিভিল আগে করা আছে, তো এটা আমার পছন্দ হয়নি। এবং আমি যখন নিজে অ্যাডভোকেট ছিলাম না, শিক্ষানবিশ ছিলাম, তখন যখন আমার নিজের পার্সোনাল নোট ডেভেলপ করছিলাম, তখন অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে ইউএসএ এবং বিশেষ করে ইন্ডিয়ান কিছু ইউটিউবারদের ভিডিও দেখতাম, যাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল তৈরি করা। এবং ইউটিউব ভিডিও দিতে দিতে 6 মাস পরে অনেকেই যোগাযোগ করে আমার কাছে কোর্স করার, এবং তাদের অনুরোধেই এই যে অনলাইন কোর্সের যাত্রাটা আমার শুরু। তো এটা কিন্তু আমার নিজস্ব স্টাইল তৈরি হয়েছে। বিদেশি যারা ইউটিউবার আছে তার একটা ক্লাসে দেখেছিলাম যে উনি হিন্দিতে একটা লিখছেন, ইংলিশে বোর্ডে, এবং হিন্দিতে উনি বক্তব্য দিচ্ছেন। তো উনার আহ, কিছু টেকনিক থেকে ইন্সপায়ার্ড হয়ে এই স্টাইলে আমি লিখি। তো এইসব আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এবং আমি আবারও রিপিট করছি যে 40 পেজ, আপনাদের তো খাতা থাকে 40 পেজ মানে 20 পাতা, আমি 16 পাতা লিখেছিলাম, মানে 32 পেজ লিখেছিলাম। আর বাদ বাকি 8 যে পেজ বা 4 পাতা আমি লিখিনি, ফাঁকাই ছিল। এত ছোট ছোট করে লিখেছি আমি, তারপরে আমি পাশ করে আসছি এবং খুব ভালো নম্বর পেয়ে পাশ করে আসছি। তো আমি যেহেতু পাশ করে আসছি, নির্দ্বিধায় আপনারা আমার নোট ফলো করতে পারেন, এই স্টাইল লিখতে পারেন, আশা করি নম্বর খারাপ পাবেন না। তারপরেও যারা আপনাদের আশেপাশের বড় ভাই আছে, যারা অ্যাডভোকেট আছে, তাদেরকে একটু আমার নোটটা দেখাবেন, লেখার মান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আশা করি নিরাশ হবেন না। কোনো জায়গায় যদি বলেন যে এটার লেখার মান ভালো হয়নি, আমাকে বলবেন, সেটা আমি একটু সংশোধন করে মান ভালো করে দেব। আবার আমি পিডিএফ করে সেটা পাঠিয়ে দেবো, আপনারা সংশোধন করে নেবেন। আবার কোনো জায়গায় ছোটখাটো বানান ভুল আছে, থাকতে পারে, কারণ এইটা আমি 2 দিন আগে কমপ্লিট করেছি। রিভিশন করতে গেলে নেক্সট যখন রিভিশন প্রিন্ট হবে তখন এই বানানগুলো ঠিক হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। ধন্যবাদ দিলরুব বাবুকে যে উনি
লজিকটা বুঝতে পেরেছেন যে আগে চার্জ তারপরে রায়, তার মানে আগে আমরা আইন দেব তারপরে শেষে রায় দিব শেষ লাইনে। তাহলে প্রশ্নকর্তা আপনার লেখার স্টাইলে অনুপ্রাণিত হয়ে নম্বর 20 দিবে। আজকে ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে আনলফুল অ্যাসেম্বলি, রায়োটিং এন্ড প্রবলেমেটিক কোশ্চেন, তাহলে প্রশ্ন করবেন, হাত উত্তোলন করবেন। এরপরে আমরা নেক্সট বুধবারে ক্লাস হবে টপিক 5, অফেন্সেস এফেক্টিং লাইফ, জীবন ক্ষুণ্ণকারী অপরাধ। এটা মূলত অপরাধমূলক নরহত্যা এবং খুন। তার মানে এইটা হচ্ছে কালপেবল হোমিসাইড এন্ড মার্ডার। কালপেবল হোমিসাইড এবং মার্ডারের উপরে ক্লাসটা হবে। এখানে 5টা প্রশ্ন করা আছে, 2টা বেসিক কোশ্চেন বড় বড়, আর 3টা প্রবলেমেটিক কোশ্চেন করা আছে। এক ভাই হাত উত্তোলন করেছেন, আজকের ক্লাসের উপরে ওনাকে কথা বলার সুযোগ দিব, প্রশ্ন থাকলে উত্তর দিব। পাপ্পু ভাই, প্রথমে পাপ্পু ভাই কথা বলবেন, তারপরে সোহাগ ভাই লাইনে থাকবেন। ভাই, আচ্ছা সোহাগ ভাই লাইনে থাকলে আপনি কথা বলতে শুরু করেন, পাপ্পু ভাই এখনো আসেনি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার, প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে ওই যে আলোচনায় আসছিল, কিন্তু পরবর্তীতে ওই যে 447 ধারা, যেটা শাস্তিযোগ্য অনধিকার প্রবেশের শাস্তি, এটা কি স্যার আসবে কিনা? মানে 300, ওই যে 2, 349, এটার সাথে কি 447টা আসবে? মানে 447 শাস্তিযোগ্য অনধিকার বাস্তবে প্রবেশের এখানে, শাস্তি। এখানে আমি বলি, এখানে 302 চলে আসছে, হ্যাঁ, মানে বড় অপরাধ হয়ে গেছে। যদি 302 না আসতো 147 আমরা দিতাম। সরি, আপনি 447-এ যাচ্ছেন, যেটা ট্রেস জি, পাসের বিষয়টা, তাই তো? 447। জি আচ্ছা, জি, ট্রেসপাসের এটা। এখানে ট্রেস পাসটা যদি এখানে দেওয়া হয়, বাস্তবে আমি মামলা দেখেছি, সিআর মামলায় ট্রেস পাস দিয়ে দেয়। ট্রেস পাসের কথা এখানে বলা যাবে, কিন্তু আমি এখানে নিরুৎসাহিত করব ট্রেস পাসের কথা বলতে। কি কারণে? আনলফুল অ্যাসেম্বলির একটা অংশই হচ্ছে ট্রেস পাস। আনলফুল অ্যাসেম্বলির একটা এলিমেন্ট হচ্ছে ট্রেস পাস। এই কারণে এই 149-এর ভেতরেই কিন্তু আনলফুল অ্যাসেম্বলির বিষয়টা ইনক্লুডেড হয়ে যাচ্ছে। 149 মানে 141-এর বিষয়টা ওর মধ্যে আছে, আর 141 মানে ট্রেসপাসের বিষয়টা এর মধ্যে আছে। এখন যদি খুন সংঘটিত না হতো, কোনো অপরাধী হচ্ছে না, জাস্ট আনলফুল অ্যাসেম্বলি, তখন একটু ধারা বাড়ানোর জন্য 447টা নিয়ে আসা যেত। বাস্তবে ফাইলিং করার জন্য 447টা এখানে খুব একটা জরুরি না, 149 দিলেই হয়ে যায়। এখন যদি আমি বলি যে 4 জন মিলে যদি করে, সোহাগ ভাইয়ের উত্তর দিচ্ছি, জি অপরাধটা স্যার। 3 জন বা 4 জন যদি করে, তাহলে তো আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে না, হচ্ছে কি? না স্যার। তখন ট্রেসপাস মাস্ট, তখন আপনাকে ট্রেসপাস দিতেই হবে। মানে অপরাধীর সংখ্যা 5-এর অধিক চলে গেলে 149 কার্যকর হয়ে গেল, বা 143 হতে পারে, যদি অপরাধ অন্য খুনটুন কিছু হলো না, গেলো শুধু, 143 হতে পারে, 144 হতে পারে, তাই নয় কি? জি স্যার। তখন একটা সোলো আপনার অফেন্স হচ্ছে, 143 বা 44-এ তখন মামলা হবে, বা 45-এ হবে, বা দাঙ্গা হলে 46, 47-এ চলে যাবে, 48-এ চলে যাবে। 49 যখন আসছে তখন এগুলোর আর দরকার হয় না। আর যদি 49 না হয়, বা 302 ধারে বড় অপরাধ না হয়, অর্থাৎ 4 জনের যদি কম হয় বা বড় অপরাধ না হয়, সরি 5 জনের কম হয়, আনলফুল অ্যাসেম্বলি যখন না হয়, তখন ট্রেসপাসটাই তখন প্রধান অপরাধ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? জি স্যার, তখন স্যার ওই যে 4 জন যদি হয়, তখন 447 এই ট্রেসপাসের এটা, এবং 302 সাথে হয়তো 34 ধারা দেয়া যায়, এরকম স্যার। অবশ্যই 34 তো অবশ্যই আসবে তখন। 447 আসলে 447-এর সাথে 34 আর লাগে না। বুঝতে পেরেছেন আচ্ছা। তো বিষয়টা? জি স্যার, বুঝছি। তো এখানে আমি আপনার একটু মন্তব্য নিব। সেটা হচ্ছে, এর আগের ব্যাচে আপনি এমসিকিউ ক্লাস করেছেন, রিটেন ক্লাস করেছেন। রিটেন শর্ট ক্লাস ছিল, বুঝতে পারছেন যে সেটার আমারও লিমিটেশন ছিল, সময় কম ছিল, কোর্স কমপ্লিট হয়নি। এই কারণেই অনেকের এই অবস্থা। সেই স্মৃতি আর আমি স্মরণ করতে চাচ্ছি না। জাস্ট এমসিকিউ এবং রিটেনের এর আগের কোর্সগুলো আমি এমসিকিউ কোর্স হোয়াইট বোর্ডে করতাম। আপনার থেকে মন্তব্য চাচ্ছি, হোয়াইট বোর্ডে যে ক্লাসগুলো করতাম সেটা বেটার ছিল না এইভাবে ঠিক আছে? আহ, স্যার এভাবে ঠিক আছে, তারপর হোয়াইট বোর্ডে হলে আমার মনে হয় যে আমার পার্সোনালি একটু আহ, না, এখানে তো অবশ্য মানে দেখতেছি আমরা হোয়াইট বোর্ডের চাইতে এটাই ঠিক আছে স্যার।
এটাই বেটার। এখানে যেহেতু এখানে দেখেই আমরা ইয়ে করতেছি, হ্যাঁ, আপনি স্ক্রিনে দেখছেন দেখতেছি আমরা। যেখানে যেখানে প্রশ্ন সেখানে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি এবং জি গত ক্লাসে যেটা করেছি, আমি মাঝে মধ্যে আবার কিন্তু হাতে লিখে কাগজ আবার শো করি সামনে, জি বুঝতে পারছেন? আমি জি স্যার। কাগজও শো করি সামনে। সেক্ষেত্রে আপনার বুঝতে বুঝতে তো পারলেই হলো। সেক্ষেত্রে আমার দাঁড়িয়ে জি থাকতে জি হচ্ছে না, এক, আমাকে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, ইফোর্টটা আমার কম লাগছে, আবার লিখতে হচ্ছে না, ইফোর্টটা কম লাগছে আমার। যে মার্কারের যে কস্ট সেটা আমার কাটিং হচ্ছে, সবকিছু মিলেই আর কি এটা পজিটিভ। আর এইটা ইফেক্টিভ বেশি এই কারণে মনে করছি, লেখাটা আপনি পুরোটা দেখতে পাচ্ছেন এটা। জি আর হোয়াইট ডিসপ্লে বোর্ড, শো করতেছে, ঠিক আছে। হ্যাঁ, হোয়াইট বোর্ড ব্যবহার করব কিনা, এইটার যদি উত্তর আমি দিই, তাহলে হোয়াইট বোর্ড ব্যবহার করব যখন রিভিশন ক্লাস হবে, সবগুলো শেষ হয়ে গেল, আর যখন জি রিভিশন ক্লাস হবে ওই সময় আমি হোয়াইট বোর্ড ব্যবহার করব। কারণ রিভিশন ক্লাসে আপনাকে বুঝিয়ে দিতে হবে, আর তখন হোয়াইট বোর্ডে একটা আলাদা স্বাধীনতা থাকে। আর যদি আমি দেখাচ্ছে সেইভাবে বাজেট করতে পারি, তাহলে যে ডিজিটাল যে বোর্ড, হোয়াইট বোর্ড ডিজিটাল, তার মানে স্ক্রিনও থাকছে, স্ক্রিনও লিখতেও পাচ্ছি, যেটা প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার একটা বাজেট করতে হবে। তো সেটারও আমার একটা পরিকল্পনা আছে। তো হয়তো বা সেটা নেক্সট ব্যাচে 25 সালে আসতে পারে, আপনাদের যদি সাপোর্ট থাকে, দোয়া থাকে, বা আমার কোচিং চলে আর কি। সেক্ষেত্রে তখন আমার আর হোয়াইট বোর্ড ম্যানুয়াল লাগবে না, ডিজিটাল হোয়াইট বোর্ডে কাজ করতে পারবো। তো ধন্যবাদ ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ধন্যবাদ স্যার। অন্যদের কারো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন, আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দেবো, আর ওনাকে মেসেজে হয়তো বা আলাদা সময় দিব, মেসেঞ্জারে। তো ঠিক আছে, ওনারা যেহেতু আহ প্রশ্ন নেই, কথা বলছেন না, তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। গরমের দিন, সাবধানে থাকবেন, ঘরের বাইরে কম যাবেন, লিকুইড পান করবেন বেশি।